রাজ্যে কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে সেটা নিয়ে তো ওনার মাথা ব্যথা নেই। গরু চুরি, কয়লা চুরি, সমস্ত জিনিস চুরি হচ্ছে, চাকরি চুরি, সেটা নিয়ে তো মাথা ব্যথা নেই। পুলিশকে নির্দেশ দিচ্ছেন। পুলিশকে 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত নির্দেশ দিলেন না যে চাকরিগুলো চুরি হয়েছে কেন দেখতে? হরিশ মুখার্জি স্ট্রিটে যে প্রপার্টিগুলো আছে সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তো। গরিব মানুষ করে খাচ্ছে, সেইখানে আপনার যত রাজ্যে সমস্যা। বেআইনি যে নির্মাণগুলো আছে এখনও অবধি ডিরেকশন দিয়ে ভেঙে দেননি কেন? বড় বড় ডায়লগ শুধু মেরে যাচ্ছেন যে এটা করবো, ওইটা করবো, সেটা করবো। সল্টলেকের বেআইনি নির্মাণ উনি কিচ্ছু করতে পারবেন। আমি আপনাকে আরও 100টা বেআইনি নির্মাণ দেখিয়ে দেবো, উনি কিছু করবেন না। কারণ বেআইনি নির্মাণ থেকে ওনার দলের লোকেরাই টাকা তোলে, ওনার দলের মস্তানরাই টাকা তোলে। সে টাকার ভাগ যদি জায়গা মতো পৌঁছয় ভালো, যদি না পৌঁছয় তখন রাগারাগি সবাই করে। আমার পকেট থেকে 500 টাকা পড়ে গেলে আমি কুড়িয়ে নেব। 50 কোটি টাকা, একটু কম, 49, 47, 48 কোটি টাকা অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পাওয়া গেল। কোনো দাবিদার নেই, কেউ সাহস করে বলছে না যে ওই টাকাটা আমার। মানে এদের 50 কোটি টাকা চলে গেলেও এত টাকা চুরি করেছে কিছু যায় আসে না। তৃণমূলের একটা কাউন্সিলর, আপনি চিন্তা করুন, এলাকার কাউন্সিলরগুলো, তাদের কাছে 3টে 4টে 5টা করে গাড়ি আছে প্রতিটা এলাকায়। তৃণমূলের যেগুলো কাউন্সিলর, এই টাকাটা কোথার থেকে হচ্ছে চুরি না করলে? আমার তো মনে হয় কিছু শেয়ার পৌঁছয়নি বলে কিছু লোকের পেছনে উনি একটু মাথাটা গরম দেখাচ্ছেন না। সাধারণ মানুষগুলোর পেছনে কেন, এই মানুষগুলোকে বিপদে ফেলছেন কেন? যারা যারা রাস্তায় বসে আছে তাদেরকে উঠিয়ে দেবেন? দিন না দেখি কত বড় ক্ষমতা, দিন না দেখি, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, তুই উঠিয়ে দিন দেখি কত বড় ক্ষমতা। তৃণমূলের ভোট পার্সেন্টেজ কিন্তু কমেছে আগের বারের বিধানসভার নিরিখে। 45 পয়েন্ট সামথিং না 46 পয়েন্ট সামথিং। আর তৃণমূলের বিপক্ষে ভোট আছে 53 পয়েন্ট সামথিং। আপনি সিট সংখ্যা দিয়ে বিচার করছেন যে তৃণমূল 29টা সিট পেয়েছে, বিজেপি 12টা পেয়েছে, কংগ্রেস 1টা পেয়েছে। কিন্তু জনগণের ম্যান্ডেট, আপনাকে কিন্তু সিট সংখ্যা দিয়ে বিচার করলে চলবে না। দেখুন, কলকাতায় অভিযান শুরু করেছে বেআইনি দখল নিয়ে, এটা তো অনেক দিন ধরে করার কথা ছিল। কিন্তু এটার নাম করে পুলিশ, আমার যেটা ধারণা এবং যেটা ঘটবেও, সেটা হচ্ছে হলো পুলিশ কিছু সাধারণ গরিব মানুষের পেটে লাথি মারবে, আর কিছু করবে না। রাজ্যে কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে সেটা নিয়ে তো ওনার মাথা ব্যথা নেই। গরু চুরি, কয়লা চুরি, সমস্ত জিনিস চুরি হচ্ছে, চাকরি চুরি, সেটা নিয়ে তো মাথা ব্যথা নেই। পুলিশকে নির্দেশ দিচ্ছেন। পুলিশকে 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত নির্দেশ দিলেন না যে চাকরিগুলো চুরি হয়েছে কেন দেখতে? ভাইপোকে বাঁচানোর চেষ্টা করছিলেন নাকি? এটা তো দেখা দরকার। এই ধরনের কথার কোনো প্রাসঙ্গিকতা নেই। এবং আমি জানি এই পুলিশি অভিযানের মাধ্যমে গরিব মানুষেরই অত্যাচার হবে। স্যার, আপনি এক্ষুনি বললেন যে গরু চুরি বা কয়লা চুরি, কিন্তু মুখ্যমন্ত্রী তো সম্পূর্ণ বিষয়টাকে বিজেপির ঘাড়ে ফেলেছেন। তিনি বলছেন যে গরুর টাকা, কয়লার টাকা সব থেকে বেশি খায় বিজেপি, বালি পাথরের টাকাও খায়। টাকা যায় পুলিশের মাধ্যমে, ওভারলোডিং ট্রাক থেকে মোটা টাকা যায়, সেটাও পুলিশের মাধ্যমেই। এবং এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে আমাদের কিছু লোক আছে, ওরা ইডি সিবিআইকে ভয় পায়, সব টাকা তোলার মাস্টার হয়ে গিয়েছে। আমি টাকা তোলার মাস্টারদের চাই না, যেমন জনসেবক চাই, যারা পারবেন তারা টিকিট পাবেন, না পারলে বের করে দেবো, কারো কথা শুনবো না, তা সে যত বড়ই নেতা নেত্রী হোক। উনি যে কথাটা বলেন, আমার তো মনে হয় ওনার সবার আগে পদত্যাগ করা উচিত। ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে। রাজ্যে যদি গরু চুরি, কয়লা চুরি হয়, তাহলে ল অ্যান্ড অর্ডার পুলিশের হাতে। পুলিশ একদিন কি করলো? কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নামার আগে রাজ্য পুলিশ কেন ব্যবস্থা নিল না? ওনার এখনো পুলিশ কি করছে? জল খাচ্ছে? ওনার ইনস্ট্রাকশনের অপেক্ষায় বসে আছে? না ওনার লোকগুলোকে প্রোটেকশন দিয়ে রেখেছে ওই শাহজাহান শেখের মতো? সেটারও তো তদন্ত হওয়া দরকার। একটা পুলিশ মন্ত্রী উনি, রাজ্যে পুলিশের উনি হেড, গভর্নমেন্টের হেড। পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। রাজ্যের জমি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, যখন ইচ্ছা তখন বসিয়ে দেবে। আমি একটা রাজ্যের রেভিনিউ পাই যেখান থেকে কেন্দ্র টাকা দেয় না। এখন 5টা রাজ্যের সব কিছুই আমায় টানতে হচ্ছে, এরপর তো রাজ্যের পরিচয় নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোক খুঁজে পাবেন না। হিন্দি, ইংরেজি এখন সকলেই জানে। প্রত্যেকটা রাজ্যের একটা পরিচয় আছে, একটা সংস্কৃতি আছে। তবে বাংলার পরিচয় যারা নষ্ট করার চক্রান্ত করছেন,
তাদের সকলকে আমি সাবধান করছি, অর্থের বিনিময়ে এ রাজ্যের পরিচয় যেন নষ্ট না হয়। কি বলবেন? উনি একটু কম বললেন, 5টা রাজ্য বললেন, এটাতেই আমি অবাক হলাম। উনি যদি 28টা রাজ্যের দায়িত্ব কথাটা বলতেন তাহলে বুঝতাম যে না, মুখ্যমন্ত্রীর মতন কথা বলেছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি কী করে 5টা রাজ্যের দায়িত্ব নিয়ে চালাচ্ছেন? একটা তো মানে মিথ্যে কথা বলা, একটা বলার তো একটা তো লিমিট থাকবে। উনি যদি 28টা রাজ্য বলে ফেলতেন, ভারতবর্ষে 28টা রাজ্য আছে, তাহলেও আমি অবাক কিছু হতাম না। কেন বললেন না সেটাই আমার প্রশ্ন। উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি 5টা রাজ্যের দায়িত্ব নিয়ে বসে আছেন। আমি কি বলবো বলুন এই কথাটা? অতি বড় সাধারণ মানুষও এটা বুঝবে যে উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের দায়িত্ব। আর রেভিনিউর কথা বলছেন, পশ্চিমবাংলায় কত টাকা দেনা হয়ে গেছে বলুন তো? প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে দেনা হয়ে গেছে পশ্চিমবাংলা। সেটা মেটানোর কোনো ব্যবস্থা করেছেন উনি? যেসব পদক্ষেপগুলো নিচ্ছেন বেসিক্যালি সাধারণ মানুষকে অত্যাচার করবেন বলে নিচ্ছেন। ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না তো? হরিশ মুখার্জি স্ট্রিটে যে প্রপার্টিগুলো আছে সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তো? গরিব মানুষ করে খাচ্ছে, সেইখানে আপনার যত রাজ্যে সমস্যা। বেআইনি যে নির্মাণগুলো আছে এখনও অবধি ডিরেকশন দিয়ে ভেঙে দেননি কেন? বড় বড় ডায়লগ শুধু মেরে যাচ্ছেন যে এটা করবো, ওইটা করবো, সেটা করবো। সারা পশ্চিমবাংলাতে বিগত 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত একটা শিল্প নেই। আমরা নিজেরাও বুঝতে পারছি যে পশ্চিমবাংলাটা আগামী 10, 15, 20 বছর পর একটা পুরো অ্যানার্কি জায়গায় চলে যাবে। এখানে মানুষ কাজ করে না, পরিযায়ী শ্রমিককে বাইরে যেতে হয় কাজ করার জন্য। মানুষের হাতে, সাধারণ মানুষের হাতে কোনো কাজ নেই। মানুষের হাতে অর্থ কমে যাচ্ছে, পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস, দৈনন্দিন জীবনের যেসব চাহিদা মানুষের হয় সেটা মেটানোর মতন ক্ষমতা পশ্চিমবাংলার প্রত্যন্তর গ্রামের মানুষের একেবারে তলানিতে এসে ঠেকে গেছে। আর 8-10 বছর পর পশ্চিমবাংলার যে কী অবস্থা হবে সেটা টের আমরা এখন থেকে পাচ্ছি। উনি প্রশাসনিক চেয়ারে বসে এই ধরনের কথা বলে যাচ্ছেন। একটা কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নিয়েছেন আপনি বলুন তো? একটা বড় শিল্প করেছেন, অন্তত যেটা করেছেন তাতে অন্তত 1 লক্ষ লোক বেনিফিটেড হচ্ছে। একটা জিনিস তো দেখাতে হবে, যেমন সেকেন্ড হুগলি ব্রিজ, অন্তত সারাদিনে 1 লক্ষ লোক বেনিফিটেড হচ্ছে পাবলিক সার্ভিসে। আমি বলছি ধরুন একটা হলদিয়া পেট্রোকেমিক্যালস, 1 লক্ষ লোক বেনিফিটেড হওয়ার মতন জিনিস। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এগুলো পশ্চিমবাংলায় হয়েছে, কেউ কারোর না কারোর আমলে হয়েছে, বিধান রায়ের আমলে হোক, মামা আমলে হোক, আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। একটা মেজর প্রজেক্ট হলে উনি সিঙ্গুরের কারখানাটাকে গায়ের জোরে সরিয়ে দিলেন। কি অবস্থা দিয়ে সিঙ্গুরে? আগামী 10 বছর পর কি দাঁড়াবে? মানুষ চাষবাস করে খাবে সারা জীবন? বিখ্যাত বিস্কুট কোম্পানি ব্রিটানিয়ার তারাতলা ইউনিট এবার বন্ধ হয়ে গেল। কি বলবো, পশ্চিমবাংলায় এরকম আরও 50টা কোম্পানিতে হবে। একটা কোম্পানি চালাতে গেলে তার যা ইনফ্রাস্ট্রাকচার, তার যা ল অ্যান্ড অর্ডার, তার যে কোনো জিনিস দরকার, সেই জিনিসগুলো পশ্চিমবাংলাতে নেই এবং সেগুলো নষ্ট হয়ে গেছে। সিঙ্গুরের কারখানা চলে যাওয়ার পর থেকে আপনি পশ্চিমবাংলায় কোনো মেজর ইনভেস্টমেন্ট আপনি পাবেন না। মেজর ইনভেস্টমেন্ট মানে যেখানে অন্তত 1 লক্ষ লোক বেনিফিটেড হবে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। দু ধরনের বেনিফিট হয়। চাকরি করছেন ধরুন 20,000 লোক, অ্যান্সিলিয়ারি কারখানা বা অ্যান্সিলিয়ারি কাজের থেকে আরও 50,000 লোক বেনিফিটেড হচ্ছেন। সার্ভিসটাতে বেনিফিটেড হচ্ছেন ধরুন আরও 2-2.5 লক্ষ লোক। এরকম কোনো ধরনের ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলাতে 2011 সালের পর থেকে আপনি দেখাতে পারবেন না। যে ইন্ডাস্ট্রিগুলোর ওপর বেস করে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে, তারা আলটিমেটলি যে ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো আছে বা যেসব কোম্পানি যেগুলো চালাচ্ছে বা ঢুকছে সেগুলোও চলে যাবে। মানে একটা ইন্ডাস্ট্রি আরেকটা ইন্ডাস্ট্রিকে নিয়ে আসে। আজকে যদি একটা গাড়ির কারখানা হয় ফর এক্সাম্পল, তার কিছু অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি হবে, খাবারের কিছু দোকান হবে, এগুলো কিন্তু ওই ইন্ডাস্ট্রিটাকে কেন্দ্র করেই কিন্তু একটা ইকোনমি রোল করবে। যদি একটা চলে যায় তাহলে কিন্তু বাকি পুরো ইকোনমিটাতেই টান পড়বে। এটা তো আর MA, BA, LLB, MCom, BCom যিনি একসাথে করেছেন তিনি তো আর এইসব বুঝবেন না, ডায়লগ মেরে যাবেন। স্যার, তাহলে প্রত্যেক বছর যে ঘটা করে 2 দিন ব্যাপী বিজনেস সামিট হয় যেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্টের কথা হয়, তাহলে সেগুলো কি সমস্তই শুধু মানে ধোঁয়া? ওই যেমন মাঝে মাঝে দেখবেন এইসব প্রোগ্রাম হয় না, ওটা একটা প্রোগ্রাম করে আনন্দ ফুর্তি করার জন্য। ওই লোকের সাথে একটু কথা বললো, চা বিস্কুট খেলো, গল্প গুজব করলো, একটু লন্ডন না ফ্রান্স না প্যারিস কোথায় মর্নিং ওয়াক করতে গেলে এইসবের জন্য, লোক দেখানোর জন্য। ইস্পাত কারখানা হয়েছে? যে বাজেট বলছে ওই বাজেটে কোনো দিন ইস্পাত কারখানা হয়? একটা মিনিমাম সেন্স থাকলে তো এই ধরনের কথা, যদিও বা তৃণমূল যারা করে তাদের কোনো সেন্স চেতনা বলে কোনো জিনিস হয় না, একটা মিনিমাম সেন্স থাকলে তো এই ধরনের কথা বলবে।
একটা মিনিমাম সেন্স থাকলে, যে বাজেটে ইস্পাত কারখানার কথা যারা যারা বলছিলেন যে করবেন, ওই 2000, 2500, 3000 কোটি টাকা একটা ইস্পাত কারখানা হয়, মিনিমাম 25,000 কোটি টাকা বাজেট লাগে। একটা টাটা স্টিল ফ্যাক্টরি বা দুর্গাপুর স্টিল ফ্যাক্টরি, ওটা 2-3 হাজার কোটি টাকায় হয়। একটা তো লিমিট থাকবে একটা ভুলভাল কথা বলার। গতকাল নবান্নের যে মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রণংদেহী মূর্তি ধরেছিলেন, তিনি সেখানেই বলেছেন যে হাতিবাগান গড়িয়াহাটের অবস্থা খুব খারাপ। ওয়েবেলের কাছে দেখলাম কত দোকান বসেছে, সবাই আউটসাইডার, নোংরা করে রেখে দিয়েছে, কেন নতুন একটা জোন করা হচ্ছে না, কি বলবেন? ওই যে বললাম, সাধারণ মানুষের ক্ষতি করার জন্য নেমে পড়েছেন। আগে মানুষকে অন্য জায়গায় কর্মসংস্থান তৈরি করে তারপরে মানুষকে একটা জায়গার থেকে সরান। রাস্তা দখল করে কোনো কাজ আমি কখনোই সমর্থন করি না, কিন্তু মানুষকে তার রুটি রুজির স্পেসিফিক ব্যবস্থা করে তারপরে রাস্তাটাকে পরিষ্কার করুন। তা না হলে কি হবে, আপনি সাধারণ মানুষের উপকার তো করবেনই না, তাদের জীবনটাকে শেষ করে দেবেন। এবং এটা পশ্চিমবাংলায় হবে, এবং আগামী 10 বছর পর আমরা দেখতে পাবো পশ্চিমবাংলাটা পুরো একটা অ্যানার্কির জায়গায় চলে গেছে। শিক্ষা ব্যবস্থা শেষ, ইন্ডাস্ট্রি নেই, হসপিটালের অবস্থা, কেউ কোনো একজন সাংবাদিক বন্ধু বা সাংবাদিকতা যারা করছেন, দিদিরা রয়েছেন বা বোনেরা রয়েছেন, যারা আছেন, বন্ধুরা রয়েছেন, যান একটা সরকারি হসপিটালে যান তো দেখবেন মাটিতে রুগী গড়াগড়ি খাচ্ছে, মাটিতে রুগী গড়াগড়ি খাচ্ছে। যে দেখুন, যে কোনো হসপিটাল, আমার কথা এখানে বিশ্বাস না করে আপনি আরজিকর যান, আপনি এসএসকেএম যান, আপনি এসএসকেএমটাকে বানিয়ে দিয়েছে যেগুলো ওই চুরি জোচ্চুরি করে জেলে ঢোকে ওইখানে 5 স্টারে উডবার্নে থাকার জন্য। বরাবর তৃণমূল নেতারা তাই থেকে এসছে, এখন হাইকোর্টের চাপে মিডিয়া হওয়াতে এখন কিছুদিন হয়তো বন্ধ রেখেছে, আবার কিছুদিন পরে সেই জায়গায় করে দেবে, কুকুরের ডায়ালিসিস হয়। এই যদি পশ্চিমবাংলার অবস্থা হয় তাহলে দেশ উন্নতি হবে কি করে? দেখুন, কে সরকারে আসবে কে সরকারে যাবে সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছিল যেই সরকারে আসুক দেশের জন্য কাজ করবে। সবাই তো সারা জীবন মুখ্যমন্ত্রী থেকে যাবে না। আজকে নবীন পট্টনায়ক, আমাদের তো উড়িষ্যার কালচারটা তো অনেক বেটার আমার দেখে মনে হয়েছে, ভালো লেগেছে। নবীন পট্টনায়ক হেরে গেছেন ভোটে। আপনি দেখুন যত রাজনৈতিক দল আছে, ওনার দলের পক্ষে লোক বিপক্ষে লোক সাধারণ মানুষ সবাই নবীন পট্টনায়ক হেরে যেতেই পারে। পশ্চিমবাংলায় এই কালচারটা হবে না, কারণ এখানে ভোট শেষ হয়ে যাবার পরে বিরোধীদের বাড়িতে গিয়ে মার ধর অত্যাচার ধর্ষণ রেপ এটা হবে, এটা কালচার হয়ে গেছে তৃণমূল আমলে। এবারে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যেদিন তৃণমূলের ক্ষমতা যাবে, যে লোকটা জানে যে আমার বাবাকে মারা হয়েছে, কি আমার ছেলেকে মেরে দেওয়া হয়েছে, কি আমার ভাইকে মার্ডার করা হয়েছে, যে লোকগুলো মার্ডার করেছে তাকে ছেড়ে দেবে আপনি মনে করেন? মানুষের স্মৃতি এত ছোট, এটা পশ্চিমবাংলা একটা কালচারে পরিণত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। চুরি, চাকরি চুরি। একটা লোক যে ধরুন আজকে মেরিট লিস্টে দেখলো আমার একে নাম আছে, আমি চাকরি পেলাম না, কোথার থেকে 10, 15, 20, 100তে যে আছে সে চাকরি পেয়ে গেল, এবং লোকে জানে কারা কারা করছে, ছেড়ে দেবে মানুষ? সল্টলেক রাজারহাট চত্বর নিয়েও বিরক্তি প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম নিলেন মন্ত্রী সুজিত বসুর। তিনি বলছেন, সল্টলেক দেখে আমার লজ্জা লাগছে, বেআইনি দখল বাড়ছে, ইচ্ছামতো সুজিত বসু লোক বসাচ্ছেন কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসাবেন? ছবি দেখালে নিজেরা লজ্জা পাবেন। সবাই ত্রিপল লাগিয়ে বসে পড়ছেন, কেন কেন আমি জানতে চাই। কত টাকার বিনিময়ে এসব হচ্ছে, কারা নিয়েছে টাকা? সল্টলেকের কাউন্সিলররা কোনো কাজ করে না, রাস্তা ঝাঁট দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাঁট দিতে হবে? স্যার, একটা প্রশ্ন যেটা বারবার উঠে আসছে এই সমস্ত কথার পরে, গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে এই ধরনের কথা বলার পরে, যে এত দিন ধরে, এত বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছে এবং পরের পর সমস্ত বিরোধী দলগুলো তাদেরকে বিঁধেছে যে কাটমানি খাওয়ার জন্য বা বিভিন্ন রকম দুর্নীতির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নিজের দলের যারা নেতা আছেন তাদেরকে ডিফেন্ড করেছেন, আজকেই হঠাৎ করে তার এই বোধোদয় কী করে হলো? সল্টলেক নিয়ে বলেছেন, কালীঘাট নিয়ে তো বলেননি। একই জিনিস তো কালীঘাট চত্বরেও রয়েছে, ভবানীপুর, কালীঘাট, কেন বলেননি সেটা বলা উচিত, ক্ল্যারিফাই করা উচিত ছিল। 1, 2 হচ্ছিল উনি যে সল্টলেক নিয়ে বলেছেন না, উনি কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না, আপনি দেখে রেখে দিন, ও আবার কিছুদিন পর চুপ হয়ে যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। একটা কথা, একটা প্রতিশ্রুতি দিয়ে জীবনে উনি কোন জিনিসটা রাখতে পেরেছেন আপনি আমায় বলুন, গায়ের জোরে ভোট দখল করা ছাড়া? 10 লাখ ভোট কোনোদিন ডায়মন্ড হারবারে কোনো একটা ক্যান্ডিডেট যেতে, এটা হয়? বাস্তবে সম্ভব? 7.5 লক্ষ ভোট ভারতবর্ষের ইতিহাসে। তৃণমূল এটা নিয়ে বেশি প্রচারও করছে না, ওই জিতেছে ওই পর্যন্ত।
একটা লেভেল অবধি করেছে। ভারতবর্ষের ইতিহাসে, মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরের ইতিহাসে 7.5 লক্ষ ভোটে আজ পর্যন্ত কেউ জেতেনি। ইটস ইম্পসিবল, ইম্পসিবল। ভারতবর্ষের মতন একটি বহুদলীয় গণতন্ত্রে, তাই না? এই ধরনের কথাগুলো বলার কোনো মানেই হয় না। সল্টলেকের বেআইনি নির্মাণ উনি কিচ্ছু করতে পারবেন। আমি আপনাকে আরও 100টা বেআইনি নির্মাণ দেখিয়ে দেবো, উনি কিছু করবেন না, কারণ বেআইনি নির্মাণ থেকে ওনার দলের লোকেরাই টাকা তোলে, ওনার দলের মস্তানরাই টাকা তোলে। সে টাকার ভাগ যদি জায়গা মতো পৌঁছয় ভালো, যদি না পৌঁছয় তখন রাগারাগি সবাই করে। মমতার নির্দেশের পর থেকে উৎকণ্ঠায় যাদবপুরের সরকারি জমি দখল করা দোকানিরা। প্রায় 29 কাঠা জমির অর্ধেকের বেশি বর্তমানে বেদখল হয়ে রয়েছে। রয়েছে গ্যারেজ, রয়েছে বাজার, রয়েছে অসংখ্য দোকান। ব্যবসায়ীদের দাবি তাদের কেউ 40 বছর, আবার কেউ 50 বছর ধরে এখানে দোকান করে নিজেদের সংসার চালাচ্ছেন। তারা এখন বলছেন যে এই যদি জমি তাদের জমি থেকে বেদখল করা হয়, তাদের যে দোকানগুলো আছে সেগুলোকে যদি ভেঙে দেওয়া হয়, তাহলে তাদেরকে চুরিচামারি করে খেতে হবে। কি বলবেন? দেখুন, এখানে দুটো ব্যাপার আছে। একটা হলো রাইট টু লাইফ। আগে নিজে বাঁচবো, তবে না আমি অন্যকে বাঁচাবো। সরকারি জমি দখল করেছেন, যেসব বড় বড় প্রমোটারগুলো সরকারি জমি দখল করে তুলে দিয়েছে, সেগুলোকে তো কিছু করতে পারেনি। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড যেটা আছে না, সেখানে যে প্রমোটিংগুলো আছে, ঠিকঠাক খবর নিলে কতগুলো বড় বড় প্রমোটিংয়ে কতগুলো কাটমানি তৃণমূলের নেতারা খেয়েছে, সেটা কিছু হয়নি। গরিব মানুষ যদি একটা ছোট ব্যবসা করে খায়, আমার মনে হয় সেখানে সরকারের নমনীয় হওয়া উচিত, এবং তাকে বোঝানো উচিত যে তোমাকে একটা স্পেসিফিক জায়গা দেওয়া হচ্ছে, সেইখানে তুমি শিফট করে যাও, তারপরে জায়গাটাকে আস্তে আস্তে এইভাবে গায়ের জোরে যদি তুলে দেয় অন্যায় করবে। এবং আমি মানুষকে বলবো, আপনারা প্রতিবাদ করার জন্য সংঘবদ্ধ হন এবং এক হন। কারণ একটা মানুষের ধরুন একটা দোকান করে 10, 20, 30 হাজার টাকা চলে, তাকে আপনি ওইভাবে এসে মেরে দিতে পারেন না। কারণ ভারতবর্ষে রাইট টু লাইফ বলে একটা জিনিস আছে, নিজে বাঁচার জন্য কি করবে। আপনি তাকে কাজ দিতে পারেননি, আপনি তাকে চাকরি দিতে পারেননি, আপনি তাকে কিচ্ছু করতে পারেননি। সরকার তাহলে আছে কিসের জন্য? মানুষ ভোট দেয় কিসের জন্য? কোনো কিছু করতে পারেননি। সে একটা করে খাচ্ছে, না মারধর করছে, সে কী করেছে? একটা সরকারি জমি হয়তো দখল করে রেখেছে, অন্যায়, এটাকে সঠিক আমি বলছি না, কিন্তু সে যাতে তার রাইট টু লাইফটা ঠিকভাবে থাকতে পারে, তার জন্য একটা বিকল্প ব্যবস্থা তার জন্য করে দেওয়া উচিত, গায়ের জোরে তুলে দেওয়া উচিত না। এটা সম্পূর্ণ প্রতিবাদ আমি জানাই। পুরসভাগুলোর পরিষেবা নিয়েও যথেষ্ট ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করছেন যে কোথাও কোথাও আলো জ্বলতেই থাকে, কোথাও বা জল বন্ধ করা হয় না, রাস্তা সারানো হয় না। এমনকি তিনি এটাও বলছেন যে নিজের দলের বিরুদ্ধেই তার এটা অভিযোগ যে একটা ঢাকনাও যদি কেউ তৈরি করে দেয়, তাহলে সেটাকে পর্যন্ত খুলে বিক্রি করে দেওয়া হচ্ছে। কি বলবেন? নিজের দলের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে ওনাকে তো দলটাই তুলে দিতে হবে। নিজের দলের লোকজনই তো এটা করছে, উনি সব জানেন। ব্যবস্থা নেননি কেন এতদিন? 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত একই জিনিসই তো চলছে। এতদিন ব্যবস্থাটা নেননি কেন? আর এই ব্যবস্থার কথা বলছেন, কোনো দিন ব্যবস্থা নেবে না, কারণ দলটাই উঠে যাবে। দলটাই তো চলছে হলো চিটফান্ডের পয়সায়, দলটাই তো চলছে হলো চুরির পয়সায়, দলটাই তো পুরো গোটা তৃণমূল দলটাই চলছে হলো চাকরি বিক্রির পয়সায়। আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করে দেখুন, আমার পকেট থেকে 500 টাকা পড়ে গেলে আমি কুড়িয়ে নেব 50 কোটি টাকা, একটু কম, 49, 47, 48 কোটি টাকা অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পাওয়া গেল। কোনো দাবিদার নেই, কেউ সাহস করে বলছে না যে ওই টাকাটা আমার। মানে এদের 50 কোটি টাকা চলে গেলেও এত টাকা চুরি করেছে, কিছু যায় আসে না। এটা ফ্যাক্ট, এটা ঘটনা। 50 কোটি টাকা যদি চলে যায়, কারো 500 টাকা পকেট থেকে চলে গেলে, গরিব মানুষের যদি 10 টাকা চলে যায়, তারা সেই নিয়ে মারপিট করে, কারণ তাকে তার জীবনটা চালাতে। এদের থেকে 50 কোটি টাকা চলে গেলে এদের কিছু যায় আসে না, এদের এত টাকা ব্ল্যাক মানি। একটা সাধারণ মানুষ, আপনি দেখুন তো বুদ্ধদেব ভট্টাচার্য কি লাইফস্টাইল লিড করেন। তিনিও তো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, কি লাইফস্টাইল লিড করেন, তার ফ্যামিলি কি লাইফস্টাইল লিড করে। ছেড়ে দিন আরও পশ্চিমবাংলার যারা যারা নেতারা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দল বলুন, বিভিন্ন রাজনৈতিক, কি লাইফস্টাইল লিড করেন। আর আপনার পরিবারের লোকজন কি লাইফস্টাইল লিড করে, কিসের থেকে রোজগার হয়? লিপস অ্যান্ড বাউন্সের জল বিক্রি করে রোজগার হয়? আমি তো কোনোদিন লিপস অ্যান্ড বাউন্সের জল খাইও নি, দেখিনি, জানি না কেউ দেখেছে কিনা কালীঘাট চত্বরে।
টেন্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কড়া এবং স্পষ্ট বলে দিলেন যে আজ থেকে লোকালি কোনো টেন্ডার করতে দেব না, সমস্ত কেন্দ্রীয়ভাবে হবে। এর জন্য আমি কমিটি তৈরি করে দিচ্ছি। কমিটিতে থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, সেচ দপ্তরের সচিব, সিপি, ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা। কি বলবেন? বাহ, এইটা একটা ভালো কাজ করেছেন। কেন্দ্রীয়ভাবে যদি টেন্ডার করেন, কেন্দ্রীয়ভাবে যা হওয়ার হবে। লোকালি চুরি হতো না, কেন্দ্রীয়তে চুরি হবে। এর বাইরে কি হবে? পশ্চিমবাংলায় এর বাইরে কি হবে? একটাই ভুল কাজ করেছেন, ভাইপোকে ওই কমিটির চেয়ারম্যান করে দিলে ভালো হতো। ওইটা করলে একদম ঠিকঠাক কাজের কাজ উনি করতেন, আমার মনে হয়। পার্কিং থেকেও তোলাবাজির অভিযোগ করছেন খোদ মুখ্যমন্ত্রী। কি নিয়ে কি বলবেন? সারা পশ্চিমবাংলায় তোলাবাজি চলছে, উনি অভিযোগটা কি করবেন? কমিশন পাননি নাকি, মানে ওনার ওখানে কমিশন পৌঁছয়নি ঠিক মতো নাকি, সেটাই মানে জানার বিষয়। পুকুর ভরাট হলে সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হবে, যত বড় নেতারই সেখানে হাত থাকুক না কেন এবং যত বড় পুলিশই সেখানে যুক্ত থাকুক না কেন। বেআইনি নির্মাণ উঠছে, বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের, এর একটা অ্যাকশন থাকা দরকার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলায় আগে কতগুলো বেআইনি বাড়ি হয়েছে সেটা তো দেখা দরকার। হ্যাঁ, ওই গার্ডেন রিচ না ওই মেটিয়া ব্রুজে ওখানে বাড়িটা ভেঙে পড়লো, কী অ্যাকশন নিয়েছেন আপনি? লোকগুলোর বিরুদ্ধে কী অ্যাকশন নিয়েছেন? যে সাধারণ মানুষগুলো মারা গেল, মাইনরিটি পরিবারের, কী অ্যাকশন নিয়েছেন? আপনার মেয়র কী অ্যাকশন নিয়েছে? ওই বেআইনি বাড়িগুলো তো আপনার পার্টির লোকজনই তো তুলেছে। অ্যাকশন নিয়েছেন আপনি? আজ পর্যন্ত কোনো অ্যাকশন নিয়েছেন? কতগুলো বেআইনি বাড়ি কলকাতা শহরে তাকালে লোকে এমনি চোখ দিয়ে দেখলেই বলে দেবে যে এটা বেআইনিভাবে নির্মাণ হয়েছে। আপনার মেপে ওই সার্ভেয়ার দিয়ে মেপে দেখার প্রয়োজনীয়তা হবে না। এবং একটা না হাজার হাজার করেছেন আপনি, আপনার জামানায় এটা হয়েছে। এগুলো সব সিবিআই তদন্ত হওয়া উচিত এবং অ্যারেস্ট হওয়া উচিত এগুলো। ভূমিকম্প হলে অবৈধ নির্মাণের জন্যই কলকাতায় ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্রা ছাড়া হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। কলকাতার ক্ষেত্রে সল্টলেক, রাজারহাট, নিউ টাউন অঞ্চলে ভূমিকম্পের জেরে মারাত্মক বিপদের আশঙ্কা রয়েছে। উত্তর কলকাতা, বরানগর, শ্যামবাজার অঞ্চলেও একইভাবে ধসে যেতে পারে বলে তারা জানাচ্ছেন। অন্যদিকে দমদম, কালীঘাট, যাদবপুরের মতো এলাকায় মাঝারি মানের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এমনকি হাওড়া বালিও এই প্রভাবের বাইরে থাকবে না। এতখানি বিপদে রয়েছে কলকাতা, কি বলবেন? কলকাতা বিশাল বিপদে রয়েছে। শুধু ভূমিকম্প কেন, বর্ষাকাল আসছে, আপনি চলে যান কলেজ স্ট্রিটে, হাঁটুর ওপরে জল, গাড়ি নিয়ে চালাতে পারবেন না, বাসে ট্রামে কী অবস্থা হয়ে থাকে। কলকাতার বিপদ কম, মানুষের ঘরে জল ঢুকে যায়। আপনি জানেন কলকাতাতে কী অবস্থা? কোনো দিন এত 11 সাল থেকে 24 সাল অবধি তো আপনার সরকার, আপনার প্রশাসন, আপনার কর্পোরেশন সবই আপনার। বেআইনি নির্মাণ, যেদিন আর্থকোয়েক যদি একটু ঈশ্বর না করুক যেন কলকাতাতে হয়, খুব বড়সড় আর্থকোয়েক কোনো দিন কলকাতা যদি হয়, যে কী হবে কেউ জানে না, যেরকম ধরনের ইললিগাল কনস্ট্রাকশন হয়ে আছে। একটা 90% বিল্ডিংয়ের আর্থকোয়েক প্রুফ যে সার্টিফিকেট হয় সেটাই নেই, বড় নির্মাণগুলোরও নেই। মানে কতটা পরিমাণ শক একটা বিল্ডিং নিতে পারবে তার কিছু মেজারমেন্ট করে কিছু সার্টিফিকেটস হয়। 80% বড় বড় বিল্ডিংয়ের নেই। খেয়েছে আপনার দলের লোকজন, খেয়ে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন। সিবিআই তদন্ত হলে তো ওরা আপনারই নাম বলে বসবে, আপনার লোকজনের নাম, আপনার দলের লোক করেছে। এটা খুব ভালো করে এতদিন পুলিশ কেন করেনি? আপনি তাহলে এখনো ইনভেস্টিগেশন চালাননি কেন? মুখ্যমন্ত্রী বলছেন যে বেআইনি নির্মাণ চলছে তো চলছেই, আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে, এখন আবার রাজ্যের যে রং সেটাও কেউ মানে না, ইচ্ছে মতো হচ্ছে। এমনকি বাড়ি ভেঙে পড়তে দোষ হচ্ছে আমাদের, কিন্তু করার সময় কেউ দেখার থাকছে না। কি বলবেন? আপনার দলের লোকেরা করছে তো কী হবে? ওই কমিটিটাতে ভাইপোকে চেয়ারম্যান করে বসিয়ে দিন, আমার মনে হয় বেশি কাজে দেবে। টেন্ডারেও বসিয়ে দিন, ওইটাতেও বসিয়ে দিন। তৃণমূলের একটা কাউন্সিলার আপনি চিন্তা করুন, এলাকার কাউন্সিলারগুলো, তাদের কাছে 3টে 4টে 5টা করে গাড়ি আছে প্রতিটা এলাকায়। তৃণমূলের যেগুলো কাউন্সিলার, এই টাকাটা কোথার থেকে হচ্ছে চুরি না করলে? আপনি এ রাজ্যে অনেক নেতাদের দেখতে পাবেন, অনেক মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন যাদের শেষ জীবনে একটা পয়সা পর্যন্ত ছিল না, তারা দেশের জন্য কাজ করে গেছে। আর আপনার যারা পরিবারের লোকজন আছে আর আপনার যারা মন্ত্রী আছে, তারা কি স্টাইলে চলাফেরা করে দুটো দেখলেই বোঝা যাবে যে কে সৎ আর কে অসৎ। একটা মানুষের বাঁচতে কি লাগে? দুবেলা দুমুঠো খেতে ক পয়সা খরচা হয় সারা মাসে? বেশি খরচা হয় না? আপনাকে যে লাইফস্টাইলে চলতে হবে সেই লাইফস্টাইলে আপনার পরিবারের লোক আর আপনার মন্ত্রীরা যে লাইফস্টাইলে চলে, সেই লাইফস্টাইলে চলতে গেলে 2 নম্বরই পয়সা লাগে, 1 নম্বরই পয়সা দিয়ে সেটা হয় না।
বিরোধীরা প্রশ্ন তুলছেন যে যারা টাকা তোলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক প্রধান হিসেবে কি পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোনো পদক্ষেপই নেবে না। যারা টাকা তোলে তাদের থেকে পদক্ষেপ নিতে গেলে তো দলটাই তো চলছে তো চিটফান্ড আর চুরির পয়সায়। তৃণমূল দলটাই তো চলছে চুরির পয়সায়। যে কোনো রাজনৈতিক দল চলতে গেলে তাদের একটা সোর্স অফ ফান্ডিং থাকে। যেরকম ধরুন অর্গানাইজ পার্টিগুলো যেটা করে জেনারেলি পার্টি মেম্বারদের থেকে লেভি নেয় বা টাকা চাঁদা নেয়, এটা একটা সোর্স অফ ফান্ডিং। তৃণমূলের সোর্স অফ ফান্ডিংটা কি? চুরি ছাড়া আর কি ফান্ডিং আছে? আর লিপস অ্যান্ড বাউন্স ফান্ডিং। এত তেড়ে ফুড়ে কালকে নামলেন মুখ্যমন্ত্রী, আগামী দিনে কি এর সুফল বঙ্গবাসী পাবে মনে হয় আপনার? যদি সুফল পাওয়ার থাকতো তাহলে তো এতদিনে পেয়ে যেত। বেআইনি নির্মাণ নিয়ে যখন কোর্টে হাইকোর্টে দীর্ঘদিন ধরে মামলা চলেছে, সেদিন তো মুখ্যমন্ত্রী কোনোদিন মুখ খোলেননি, ডায়লগ দিয়ে যাচ্ছেন। আমার তো মনে হয় কিছু শেয়ার পৌঁছয়নি বলে কিছু লোকের পেছনে উনি একটু মাথাটা গরম দেখাচ্ছেন না। সাধারণ মানুষগুলোর পেছনে কেন, এই মানুষগুলোকে বিপদে ফেলছেন কেন? যারা যারা রাস্তায় বসে আছে তাদেরকে উঠিয়ে দেবেন? দিন না দেখি কত বড় ক্ষমতা, দিন না দেখি, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, তুই উঠিয়ে দিন দেখি কত বড় ক্ষমতা। স্যার একটা শেষ প্রশ্ন করছি যে আমরা দেখতে পেলাম যে এই যে লোকসভা ভোটে যথেষ্ট ভালো ফল করেছে তৃণমূল, কিন্তু তারপরেও যেরকম উচ্ছ্বাস প্রকাশ করার কথা সেরকম উচ্ছ্বাস নেই তৃণমূলের অন্দরে। এবং একই সঙ্গে আরেকটা জিনিসও দেখা যাচ্ছে যে কালকে নবান্নে যেরকম রণংদেহী মূর্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই দলের সাধারণ মানে কর্মী থেকে শুরু করে নেতা পর্যন্ত সকলকে তুলোধনা করলেন, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন একটাই উঠছে যে এটা কি শুধুমাত্রই 26-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ভালো সাজার মানে একটা চক্রান্ত, নাকি সত্যি সত্যি তিনি রাজ্যের কথা বা সাধারণ মানুষের কথা কিছু ভাবছেন? দেখুন, আপনাদের চ্যানেলেও আমি একটা কথা বলেছি, যারা নির্বাচন বোঝে, নির্বাচন যারা বোঝে তারা এটা জানবে বা তারা এটা ম্যাথামেটিক্স দেখলে বুঝবে যে তৃণমূলের ভোট পার্সেন্টেজ কিন্তু কমেছে আগের বারের বিধানসভার নিরিখে 45 পয়েন্ট সামথিং না 46 পয়েন্ট সামথিং, আর তৃণমূলের বিপক্ষে ভোট আছে 53 পয়েন্ট সামথিং। আপনি সিট সংখ্যা দিয়ে বিচার করছেন যে তৃণমূল 29টা সিট পেয়েছে, বিজেপি 12টা পেয়েছে, কংগ্রেস 1টা পেয়েছে। কিন্তু জনগণের ম্যান্ডেট, আপনাকে কিন্তু সিট সংখ্যা দিয়ে বিচার করলে চলবে না, আপনাকে ভোটিং প্যাটার্ন বা ভোট কি বিপক্ষে আর পক্ষে পড়েছে সেটা দিয়ে দেখতে হবে। মোর দ্যান 50% ভোট তৃণমূলের বিপক্ষে। সমস্যা অন্য জায়গায়, যে নির্বাচনের কৌশলগত প্রবলেম ছিল, যারা বিরোধীরা লড়েছেন, বিভিন্ন জায়গায় ভোট কাটাকাটি হয়েছে, এটা হয়েছে, এটা ঘটনা, অঙ্কের হিসাব। বিরোধীদের ভোটে লড়ার যে কৌশল অবলম্বন করার ছিল সেটা করতে পারে। এটা রাজ্যের ভোট, মনে রাখতে হবে। রাজ্যের ভোটে আপনি যদি এর আগে কংগ্রেস বা বামফ্রন্টের ভোটিং প্যাটার্ন দেখেন, যারা সরকারে চালিয়েছে অলমোস্ট সবাই 50%-এর কাছে ভোট পেয়েছে। 50% থেকে অনেকটাই কম, 4-5% কম, মানে বিশাল কম। 2001-এ বামফ্রন্টের ভোটটা কমেছিল, সেটা 49.99%। প্রত্যেকবারই 50%, ইভেন 77-এর আগে যখন কংগ্রেস ভোট পেত। আপনি যদি সিরিজ ওয়াইজ পরপর দেখেন, রাজ্যের ভোটে একটা দলের জনসমর্থনের ভিত্তিটা যে স্ট্রং, সেটা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার 50%-এর ওপরে ভোট পাবেন। 49.9, 50, 51 এই স্ট্যান্ডার্ডে যদি আপনি ভোট পান, তাহলে বুঝতে হবে যে না, জনগণের মধ্যে আপনার একটা জনভিত্তি আছে। কারণ আপনি আছেন সরকারে, তাই কিছু সংখ্যক মানুষের ভোট আপনার পক্ষে থাকবেই, কারণ আপনার অর্গানাইজেশন আছে, আপনার সরকারি মেশিনারি আছে, সব কিছু আছে। বিরোধীরা তো সেগুলো নেই। সেই সবকে কেন্দ্র করে যদি আপনার একটা জনভিত্তি আপনার থাকবে, যে কোনো দল সরকারে আছে তার সেটা থাকে। বামফ্রন্ট যখন সরকার থেকে চলে গেছিল, আপনি যদি 2009 বা 2011-র ভোটটা দেখেন, 44-42% ভোট ছিল। কারণ কি, তখন কিন্তু বামফ্রন্টের হাতে সরকারটা ছিল, তাই কিছু জনভিত্তি থেকে যায়। এদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে কিনা সেটার বিচার হবে হলো যদি এরা সরকারে থেকে মোর দ্যান 50% ভোট পায়। সেটা কিন্তু তৃণমূলের নেই। এই যে 45% ভোট, তার মধ্যে আপনাকে ধরেই নিতে হবে 5% জল আছে।
45% ভোটটা পুরোপুরি 45% ভোটটা মানুষ 45% ভোট তৃণমূলকে দিয়েছে, এটা অন্তত আমি বিশ্বাস করি না। ইলেকশন কমিশন বিশ্বাস করতে পারে, রাজ্য সরকার বিশ্বাস করতে পারে, সরকারি যত এজেন্সি আছে কেন্দ্র রাজ্য তারাও বিশ্বাস করতে পারে, আমার সেটা জানার প্রয়োজনীয়তা নেই, কিন্তু আমি বিশ্বাস করি না। 7.5 লক্ষ ভোটে কেউ জেতে না, ভারতবর্ষের ইতিহাসে হয়নি। আর তিনি এমন কিছু কাজ করেননি যে 7.5 লক্ষ ভোটে তিনি জিতে যাবেন। ওনার থেকে অনেক বড় বড় নেতা, ওনার থেকে অনেক বড় বড় দেশের দেশপ্রেমিক, অনেক বড় বড় দেশের জন্য কাজ করা লোক 7.5 লক্ষ ভোটে আজ পর্যন্ত কেউ জেতেনি। তাই জন্য এই 45% ভোটের মধ্যে আমার হিসাব মিনিমাম 5% জল ভোট আছে, এটা সঠিক ভোট হয়নি। এবং এটা ক্যামেরাতেও দেখা গেছে, বিভিন্ন জায়গাতেই দেখা গেছে ভোট কি হয়েছে। অনেক জায়গায় ঠিক ভোট হয়েছে, এটা বলছি না যে সর্বত্র সারা পশ্চিমবাংলাতেই ভুল ভোট হয়েছে বা রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, এই কথা বলছি না, কিন্তু বেশ কিছু জায়গায় হয়েছে। 45% ভোটের মধ্যে যদি জল ভোট কিছু বাদ দেওয়া যায় তাহলে সেটা তৃণমূলের 45% ভোট আসবে না। সেটা যারা সরকার চালাচ্ছে তারা খুব ভালো করে এটা জানে।